বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল মানুষের সাথে হল্লা বল মানুষের পাশে হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল আপনারা দেখছেন হল্লা বল। চোখ রাখবো সারাদিনের গুরুত্বপূর্ণ খবরে। শুরুতেই শিরোনাম। চুক লাগাও চুমুক আসল লিচুর মজা এবার জমুক ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর রসে টই টম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে অধ্যাদেশ জারি করল। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করা হবে। সাংবাদিক সম্মেলনে জানালেন এটিটিএফ সুপ্রিমো রঞ্জিত দেববর্মা। রাজ্যবাসীর প্রতি সেবামূলক পরিষেবা প্রদানে উল্লেখযোগ্য অবদানের জন্য রাজ্যের চিকিৎসক পদ্মশ্রী রথীন দত্তকে সম্মাননা প্রদান করল রাজ্য স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর। লোকসভায় আসন সমঝোতা নিয়ে শাসক জোটের জটের আশঙ্কা। ফটিকরায় কংগ্রেসের প্রতিবাদ সভাকে ঘিরে ব্যাপক সাড়া। বিএসএফের হাতে ধৃত রোহিঙ্গাদের 7 জন পুরুষকে জেল হেফাজত এবং 7 জন মহিলাকে জামিনের নির্দেশ দিল আদালত। এখন বিস্তারিত। সোমবার ফটিকরায় বাজারে ব্লক কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত। এই প্রতিবাদ সভাকে ঘিরে কংগ্রেস নেতাকর্মী সমর্থকদের মধ্যে অভূতপূর্ব সাড়া লক্ষ্য করা গেছে। ফটিকরায়ে সোমবার কংগ্রেসের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল। ফটিকরায় বিধানসভায় শান্তি সম্প্রীতি এবং ঐতিহ্য বিনষ্টকারী সমাজদ্রোহীদের বিরুদ্ধে গর্জে উঠতে এবং কংগ্রেসকে শক্তিশালী করতে ফটিকরায় ব্লক কংগ্রেসের উদ্যোগে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। সভায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা সহ একঝাঁক রাজ্য কংগ্রেস এবং দলীয় অন্যান্য শাখা সংগঠনের নেতৃত্ব উপস্থিত ছিলেন কংগ্রেসের মুখপাত্র হরেকৃষ্ণ ভৌমিক। সভায় বর্তমান রাজ্যের বিজেপি সরকার ও সরকারি মন্ত্রীদের নিজ ভাষণে সমালোচনা করলেন হরেকৃষ্ণ ভৌমিক। শুধু হয়ে যাবে সিদ্ধান্তের সঙ্গে পরিকল্পনার মিল নেই, পরিকল্পনার সঙ্গে অর্থনৈতিক সেনশনের মিল নেই, শুধু ঘোষণা। এমনকি এখন তো দেখতে পাচ্ছি কিছু কিছু মন্ত্রী নিজেদের মধ্যে দৌড় চলছে, গান গাইবার, ফাংশন করবার, নিজেরা মঞ্চ সাজিয়ে বক্তৃতা দিয়ে মাইক নিয়ে গায়করা গান গায় না, মন্ত্রীরা গান গায়। কিছু কিছু মন্ত্রী দেখছি নৌকা বিহার করছে, কিছু কিছু মন্ত্রী দেখছি মমস্বর করে গিয়ে যজ্ঞ করছে, কিছু কিছু মন্ত্রী দেখছি আরাম আয়েশ করছে আর বলছে সব ঠিক কংগ্রেস মুক্ত ভারত। সবাই নিজ ভাষণে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা রাজ্য রাজনীতির অতীত প্রেক্ষাপট ব্যাখ্যা করলেন। পরিষ্কার হয়ে গেছে। এবং আপনারা বলবেন ত্রিপুরা কি হবে? ত্রিপুরা হবে। ত্রিপুরার মানুষ রাজনৈতিক দিক দিয়ে অনেক সচেতন। ভারতবর্ষের মধ্যে ছোট্ট রাজ্য, অর্থনৈতিকতে আমরা দুর্বল হলো, রাজনীতিতে সচেতনতা নাম্বার 1-এ আমরা আছি। মনে আছে 1977 বয়স্করা জানেন
1977-এ লোকসভা নির্বাচনে ইন্দিরা গান্ধী পর্যন্ত হেরে গেছিলেন। আগরতলা থেকে জিতেছিল শচীন সিং সিএফডি। দ্বিতীয় স্থানে কে ছিল? কংগ্রেসের তরিক মোহন দাশগুপ্ত। তৃতীয় স্থানে কে ছিল? সিপিএম এর বিপিন চক্রবর্তী 60,000 ভোট পেয়েছে। এদিন কংগ্রেসের প্রতিবাদ সভায় এক ঝাঁক নেতারা যেমন উপস্থিত ছিলেন, তেমনি সভায় কর্মী সমর্থকদের উপস্থিতির হারও ছিল লক্ষণীয়। সর্বোপরি ফটিকরায়ে সোমবারে কংগ্রেসের এই প্রতিবাদ সভায় ব্যাপক সাড়া পরিলক্ষিত হল। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। তৎকালীন মুখ্যমন্ত্রীকে বাংলাদেশ কর্তৃক সম্মাননা নিয়ে বিরূপ মন্তব্য করায় গৌতম দাস কর্তৃক দায়ের করা মানহানি মামলার শুনানিতে হাজিরা দিতে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার সিজেএম আদালতে উপস্থিত ছিলেন রাজ্যের আইনমন্ত্রী রতনলাল নাথ। ঘটনার প্রসঙ্গক্রমে মন্ত্রী জানান, সে সময় বিরোধী দলনেতার ভূমিকা পালন করতে গিয়ে তিনি সংশ্লিষ্ট মন্তব্য করেছিলেন। এখন তিনি আইনমন্ত্রী হয়ে আইনের শাসন মেনে চলতে আদালতে উপস্থিত হয়েছেন। বিষয়টি বিচারাধীন প্রক্রিয়ায় রয়েছে বলে এর চেয়ে বেশি কিছু জানাতে অস্বীকার করেন আইনমন্ত্রী রতনলাল নাথ। গৌতম দাস উনি মামলা করেছেন, ওনার নাকি সম্মানহানি হয়েছে, এই জন্য মানহানি মামলা করেছেন। এই জন্য আজ ডেট ছিল। তো আইনের শাসন, আইনের শাসন আমি যদি আইনমন্ত্রী হিসাবে আইনের শাসন না মানি এটা ভুল হবে। সেজন্য আদালতের তারিখ ছিল, আমাদের আইনজীবীরা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। সেজন্য আজকে ডেট ছিল, এসে ডেট অনুযায়ী আসতে হয়, সেজন্য এসেছি। এটা যে ওই বাংলাদেশের যে সম্মাননা, এটা আপনারা তো জানেন যে বিধানসভায় এবং বিধানসভার বাইরে বহুবার আমি যে বলেছিলাম যে মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রীর এই সম্মাননা নেওয়ারও কোনো অধিকার নেই। কারণ ওই সময় উনি কোনো না রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, না কোনো রকম অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো পোস্টে ছিলেন, এবং ওই সময় স্বাধীনতা যুদ্ধের সময় সে সময় ওনার কোনো রোল ছিল না, কোনো ভূমিকা ছিল না। সুতরাং জনস্বার্থে বিভিন্ন সময় আমি যেহেতু বিরোধী দলনেতা ছিলাম, তো বিভিন্ন মানুষ আমাকে বিভিন্ন রকম ডকুমেন্ট দিয়েছে। তো সেই জন্য ওইটা আমি এই সম্মাননা নেওয়াটা এটা ঠিক হয়নি, এই ব্যাপারে আমি বলেছিলাম এবং জনস্বার্থে বলেছিলাম এটারই, এবং বলেছিলাম এই ব্যাপারে কেউ কেউ পার্শ্ব করেছে দিল্লিতে গিয়ে, বাংলাদেশে গিয়ে এই ব্যাপারটা মানহানি হয়েছে, কিন্তু যার মানহানি হয়েছে উনি কোনো মামলা করেনি। যাই হোক, এই জন্য যেহেতু আদালতে মামলা চলছে এখন। চার দফা দাবি আদায়ে লক্ষ্যে মঙ্গলবার কৈলাসহর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করল সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটি। চার দফা দাবিগুলির মধ্যে ছিল বিভিন্ন প্রকল্পের ভাতা প্রাপকদের অযথা হয়রানি বন্ধ করা সহ 2,000 টাকা ভাতা প্রদান, গ্রাম এলাকায় মাসে অন্ততপক্ষে 12 দিন রেগার কাজ চালু করা, বন্যায় ক্ষতিগ্রস্তদের অবিলম্বে ক্ষতিপূরণ প্রদান করা সহ ঘর নির্মাণে বরাদ্দ টাকা বৃদ্ধি করা প্রভৃতি। কৈলাসহর মহকুমা শাসক ডক্টর বিশাল কুমার দাবিগুলি যুক্তিকতা স্বীকার করে জানান, অবিলম্বে তিনি দাবিগুলি সরকারের কাছে পাঠাবেন। ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী, সিপিআইএম ঊনকোটি জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী। ডেপুটেশন শেষে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানাতে গিয়ে কৈলাসহর মহকুমা শাসক ডক্টর বিশাল কুমার বলেন, इस मेमोरेंडम के थ्रू जाके मुझे लगा कि इनकी कुछ डिमांड्स जेन्युइन हैं। मैं प्रशासन से अपनी तरफ से रिक्वेस्ट करूंगा कि उनकी जो डिमांड्स हैं उनको एलिजिबिलिटी के हिसाब से और मेरिट के हिसाब से उस पर कार्रवाई हो, और मुझे भरोसा है कि स्टेट गवर्नमेंट इसमें ज़रूर अपने বিএসএফের হাতে আটক হওয়া 31 জন রোহিঙ্গাকে মঙ্গলবার আদালতে সোপর্দ করে আমতলী থানার পুলিশ। মঙ্গলবারে আদালতে তাদের শুনানি হয়। শুনানিতে 31 জন রোহিঙ্গার মধ্যে 17 জন শিশুকে বাদ দিয়ে বাকি 14 জনের মধ্যে 7 জন পুরুষকে আগামী 4 ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে পাঠায় আদালত। বাকি 7 জন মহিলাকে জামিনের আদেশ দেয় আদালত। এই 7 জন মহিলা যদি কোনো জামিনদার না থাকে তাহলে ওই মহিলাদেরও জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। আগামী 4 জানুয়ারি তাদের পুনরায় আদালতে তোলা হবে বলেও জানান এই মামলার সরকার পক্ষের আইনজীবী বিদ্যুৎ সূত্রধর। উল্লেখ্য, গত 3 দিন আগে
নিশ্চিন্তপুর সীমান্ত এলাকা থেকে 31 জন অনুপ্রবেশকারী রোহিঙ্গাকে আটক করে বিএসএফ। মঙ্গলবার সেই আটককৃত রোহিঙ্গাদের আমতলী থানার হাতে তুলে দেয় বিএসএফ। এদিন এই ধৃত রোহিঙ্গাদের আদালতে সোপর্দ করে আমতলী থানার পুলিশ। রোহিঙ্গাদেরকে আজকে কোথায় পাঠালেন মাননীয় আদালত? আজকে যে আমতলী পিএস কেস নাম্বার 10/2019 আন্ডার সেকশন 3 and 4 অফ পাসপোর্টের এই কেসটাতে 14 জন একিউজডকে অ্যারেস্ট করা হয় এবং সঙ্গে তাদের সঙ্গে 17 জন তাদের কিডস চিলড্রেন ছিল। তার মধ্যে হিয়ারিংয়ের পর 7 জন উমেনকে আদালত বেইল অফার করেছে এবং বাকি 7 জন যে পুরুষ রয়েছে তাদেরকে 4/2/2019 পর্যন্ত জেল কাস্টডিতে রাখার অর্ডার দিয়েছে। মহিলারা বর্তমানে কোথায় থাকবেন? যে 7 জন যদি বেইল বন্ড দেয় তারা রিলিজ হবে, অন্যথা তারা জেসিতে থাকবে। আবার কবে তোলা হবে ওদেরকে? 4 তারিখ তোলা হবে, 4/2। নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে অর্ডিন্যান্স জারি হলে এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করা হবে বলে জানালেন এটিটিএফ সুপ্রিমো রঞ্জিত দেববর্মা। ওনার মতে এই বিল সংবিধান বিরোধী। আবার এই বিল এটিটিএফ এর সাথে রাজ্য সরকার সম্পাদিত শান্তি চুক্তি লঙ্ঘন করেছে। এর বিরুদ্ধে চলতি মাসে রাজ্যের বিভিন্ন স্থানে প্রতিবাদ র্যালি সংগঠিত করা হবে বলে জানান এটিটিএফ সুপ্রিমো রঞ্জিত দেববর্মা। নাগরিকত্ব সংশোধনী বিল রাজ্যের এটিটিএফ এর সাথে রাজ্য সরকারের শান্তি চুক্তির বিরোধী। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে আহত এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান এটিটিএফ এর সুপ্রিমো রঞ্জিত দেববর্মা। শ্রী দেববর্মা শান্তি চুক্তির 2 ধারার উপধারার বিবরণ তুলে ধরে বলেন, চুক্তিতে লেখা আছে 1971 সালের 23 মার্চের পর বাংলাদেশ থেকে যারা অবৈধভাবে রাজ্যে এসেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করার জন্য চুক্তিতে লেখা আছে বলে জানান এটিটিএফ সুপ্রিমো রঞ্জিত देबबर्मा। जो 1993 में त्रिपुरा गवर्नमेंट एंड ऑल त्रिपुरा ट्राइबल फोर्स का अंडर में एक पीस एकॉर्ड हुआ, वो पीस एकॉर्ड का 2B में लिखा है एक्शन उसमें अंग्रेजी में लिखा है एक्शन टू बी टेकन अगेंस्ट फॉरेन नेशनल। एक्शन वुड बी टेकन इन रेस्पेक्ट ऑफ सेंडिंग बैक ऑल बांग्लादेश फॉरेन नेशनल who have come to Tripura after 25 March 1971 and are not in possession of valid documents authorizing their presence in Tripura. নাগরিকত্ব সংশোধনী বিলে শান্তি চুক্তি লঙ্ঘন করা হয়েছে বলে জানিয়ে রঞ্জিত দেববর্মা বলেন, এর বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন স্থানে এটিটিএফ প্রতিবাদ র্যালি সংগঠিত করবে। আগামী 26 জানুয়ারি জুলাইবাড়িতে, 27 জানুয়ারি খোয়াই, 28 জানুয়ারি বিশ্রামগঞ্জে, 30 জানুয়ারি খুমলুঙে এডিসির সদর দফতরে এবং 31 জানুয়ারি জম্পুই জেলা এটিটিএফ সমর্থকরা প্রতিবাদ র্যালি সংগঠিত করবে। जो सिटीजनशिप अमेंडमेंट बिल पार्लियामेंट में पास किया है वो हमारा जो शांति चुक्ति जो किया है गवर्नमेंट के साथ ये उल्लंघन किया है। इसी के लिए हम एक प्रोटेस्ट कर रहा है, ये हम प्रोटेस्ट कर रहा है। उसके लिए हम मूवमेंट भी अगले साल में हम चलाएंगे। हमारा कर्मसूची लिया है जो 26 तारीख में जुलाई भर में हम रैली करेंगे, 27 तारीख में खोवाई डिस्ट्रिक्ट में रैली होगा और 28 में विशालगढ़ डिस्ट्रिक्ट में होगा विश्रामगंज में और 30 तारीख में खुमुलुंग एडीसी हेडक्वार्टर में होगा और 31 जनवरी में जम्पू जिला अंदर विशालगढ़ सिपाही जिला डिस्ट्रिक्ट वहाँ में मूवमेंट चलेंगे। সাংবাদিক সম্মেলনে এটিটিএফ সুপ্রিমো আরো জানান, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে অর্ডিন্যান্স জারি করা হলে এর বিরুদ্ধে মামলা করা হবে। এই মামলার জন্য মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন বিশিষ্ট আইনজীবী সলমন খুরশিদ এবং সুব্রমণিয়াম স্বামীর সাথে আলাপচারিতা চালিয়ে যাচ্ছে। এছাড়া উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন আঞ্চলিক দলগুলির সাথে মিলে যৌথভাবে অর্ডিন্যান্সের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে। नागरिकता संशोधनी बिल ये आसाम चुक्ति का उल्लंघन किया है, इसीलिए हम प्रोटेस्ट करेंगे। अगले साल में हम जोरदार त्रिपुरा से मूवमेंट करेंगे। नॉर्थ ईस्ट का जो रीजनल पार्टी है उनका साथ मिल के
हम अगले दिन में हम लड़ाई करेंगे, एक साथ में लड़ाई करेंगे। जो गवर्नमेंट राज्यसभा में पास करेंगे और ऑर्डिनेंस जारी करेंगे, इसके बारे में हम सुप्रीम कोर्ट में केस करेंगे, इसलिए सोच रहा हूँ। इसलिए हमने हमारा महाराजा प्रद्युत किशोर के साथ बातचीत किया है, जो सुप्रीम कोर्ट का जो लॉयर सलमान खुर्शीद सर और सुब्रमण्यम स्वामी के साथ बातचीत भी किया है। तो ऑर्डिनेंस जारी करेगा, हमने उनका अगेंस्ट में हम सुप्रीम कोर्ट में केस फाइल करेंगे। क्यों? ये सिटीजनशिप अमेंडमेंट बिल ये कॉन्स्टिट्यूशन का विरुद्ध है। সাংবাদিক সম্মেলনে এটিটিএফ সুপ্রিমো রঞ্জিত দেববর্মা ছাড়াও ভাইস প্রেসিডেন্ট বিনয় দেববর্মা, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি সুধন দেববর্মা, কার্যকারী সদস্য মতিলাল দেববর্মা প্রমুখ উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। নার্কোটিক্স আইনে খোয়াই থানায় গৃহীত একটি মামলার 2 অভিযুক্তকে সোমবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। 2018 সালে মামলাটি গৃহীত হলেও দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছিল অভিযুক্তরা। শেষে 2 অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হয় পুলিশ। গাঁজা এবং ফেন্সিডিল পাচার সংক্রান্ত একটি মামলা সরোজ বিশ্বাস ও ফজর আলীর বিরুদ্ধে রুজু হয় খোয়াই থানায়। 2018 সালে মামলাটি গৃহীত হলেও অভিযুক্ত গ্রেপ্তার এড়াতে পালিয়ে যায়। শেষে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে খোয়াইয়ের এসডিপিও নেতৃত্বে পুলিশ বাহিনী 2 অভিযুক্তকে গ্রেপ্তার করে। এনডিপিএস কেস রিলেটেড কিছু ইস্যুতে আমরা দুজনকে অ্যারেস্ট করতে পেরেছি। অনেক দিন ধরে আমাদের ছিল, গ্রাউন্ড ওয়ার্ক করছিলাম আমরা। তো আজকে একজনকে তো আমরা পেয়েছি, খয়েরপুর পিএস ওরা করেছে, ডিটেইন করেছে। আর ইন্ট্রোগেশনে আরেকটা যেটা নাম আমাদের বেরিয়েছে, ওটা জাস্ট অনেক কম চান্স ছিল পাওয়ার, তারপরও আয়ও। উল্লেখ্য 2 অভিযুক্তের মধ্যে একজনকে সোনামুড়া এবং অন্যজনকে খয়েরপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। লোকসভা নির্বাচনে আসন সমঝোতাকে কেন্দ্র করে শাসক জোটে কি ফাটল আসছে? এ বিষয়ে বিজেপি এবং আইপিএফটি নেতৃত্বে মন্তব্যকে ঘিরে কার্যত এমন আশঙ্কা করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। অন্তত গত সোমবার বিজেপি কেন্দ্র নেতা অবিনাশ রায় খান্নার আসন সম্পর্কিত ঘোষণা এই আশঙ্কাকে আরো বেশি উস্কে দিচ্ছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনটি আইপিএফটিকে ছেড়ে দেওয়ার দাবিতে অনড় দলের রাজ্য নেতৃত্ব জোট ধর্ম অনুযায়ী এই আসনটি নিজেদের অনুকূলে রাখতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে আইপিএফটি। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর সর্বশেষ রাজ্য সফরকালেও এই দাবি করা হয়েছে আইপিএফটির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে। বিষয়টি পরবর্তী সময়ে দুপক্ষে আলাপ আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছিলেন অমিত শাহ। কিন্তু জোট রাজনীতিতে উত্তেজনার পারদ এক লাফে ঊর্ধ্বমুখী হয়ে ওঠে সোমবার বিজেপির ত্রিপুরা লোকসভা নির্বাচনের রাজ্য প্রভারী অবিনাশ রায় খান্নার ঘোষণার পর। সেদিন অবিনাশ রায় সংবাদ মাধ্যমকে জানান, আসন্ন লোকসভা নির্বাচনে 2টি আসনে প্রার্থী দেবে বিজেপি। জোট ধর্ম সম্পর্কে তিনি ওয়াকিবহাল দাবি করে বলে এই বিষয়ে জোট সঙ্গের সাথে আলাপ আলোচনা করা হবে। पर भारतीय जनता पार्टी कैंडिडेट खड़ा करेंगे, पर भारतीय जनता पार्टी कैंडिडेट खड़ा करेंगे, वो हमें सपोर्ट मिलेगा। इस तरह ऐसे है जी, हमारा गठबंधन है, यहाँ पर गठबंधन की मर्यादा हम भी समझते हैं, मिलजुल के हम लोग इसका फैसला कर लेंगे। বিজেপি 2টি আসনে প্রার্থী দিলে জোটের সংঘাত যে অনিবার্য তা আইপিএফটির সহকারী সাধারণ সম্পাদকের কথাতে স্পষ্ট। আইপিএফটির জোট ধর্ম অনুযায়ী পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনটি না পেলে শুধু পূর্ব আসনই নয়, রাজ্যের 2টি লোকসভা কেন্দ্র থেকে একা লড়াই করবে বলে সিদ্ধান্ত নিয়ে রেখেছে দল। এজন্য 2 জন প্রার্থীর নামও স্থির করে রেখেছে দল। আমরা অবশ্যই আগে থেকে ডিমান্ড করে এসেছি, যেহেতু আমরা কোয়ালিশন পার্টনারের ধর্ম অনুসারে আমাদেরকে অবশ্যই বিবেচ্য করা দরকার। আর আমরা অবশ্যই চাইব অন্ততপক্ষে একটা সিট আমাদেরকে দান করা হোক, আমাদেরকে ক্যান্ডিডেট দেওয়ার সুযোগটা করে দেওয়া হোক তার স্বেচ্ছায়। আর যদি এইরকম কনসিডার আমাদের না করেন,
বিজেপির পক্ষ থেকে, তাহলে আমরা তো আগেই ডিক্লেয়ার করে রেখেছি আমরা অবশ্যই এককভাবে হলে লড়ব। তার জন্য আমরা প্রায় চূড়ান্ত আমাদের প্রস্তুতি। প্রার্থী কি ঠিক করে রেখেছেন? প্রার্থী আমরা আমাদের থেকে ঠিক করে রেখেছি আমাদের মনে, কিন্তু প্রকাশ এখনো করেনি, হয়তো একটা সময় আসেনি প্রকাশ করার জন্য। আমরা অবশ্যই আমাদের অন্তরে ইন্টারনালভাবে প্রার্থী ঠিক করে রেখেছি, তো প্রকাশের জাস্ট অপেক্ষায়। মানে যেভাবে হোক এমপি নির্বাচনে আপনারা লড়বেনই। আমাদেরকে যদি সিট দিয়ে বা আমাদেরকে সঠিক আলোচনার মাধ্যমে বিজেপির তরফ থেকে আমাদের ওই কনসিডারেবল তা না করা হয়, আমরা অবশ্যই একটা না দুটা সিটে আমরা ক্যান্ডিডেট দেওয়ার জন্য 2 জন ক্যান্ডিডেট করে রেখেছি। প্রসঙ্গত, বিজেপির ত্রিপুরা লোকসভা নির্বাচনে রাজ্য প্রভারী অনিমাস রায় খান্নার ঘোষণার পর শাসক জোটে ভূমিকম্পের প্রহর গুনছে ওয়াকিবহাল মহল। যদিও মহলের ধারণা জোটে আইপিএফটির গুরুত্ব কমছে বলে লোকসভা নির্বাচনে 2টি আসনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। কারণ বিধানসভার 60টি আসনের মধ্যে 36টি আসন পেয়ে বিজেপি যথারীতি সংখ্যাগরিষ্ঠ। শাসক জোটের 2 দলে লড়াই এর আগে ভিলেজ কমিটির ভোটেও পরিলক্ষিত হয়েছে। এবার লোকসভা নির্বাচনে কি ভূমিকা নেয় আইপিএফটি রাজ্য নেতৃত্ব, সেদিকেই নজর রাখছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বল। কদমতলা থানাধীন ত্রিপুরা অসম সীমান্তের ঝিরঝিরি এলাকায় অভিযান চালিয়ে ঝিরঝিরি এলাকায় অভিযান চালায় 38 কার্টুন এসকফ কফ সিরাপ উদ্ধার করে কদমতলা থানার পুলিশ। উদ্ধার হওয়া কফ সিরাপের বাজার মূল্য 6 লক্ষ টাকা হবে বলে জানালেন কদমতলা থানার ওসি। গাড়ি চালককেও আটক করে পুলিশ। উত্তর জেলার কদমতলা থানাধীন ত্রিপুরা অসম সীমান্তের ঝেরঝিরি এলাকায় কদমতলা পুলিশের অভিযানে TR 051673 নম্বরের একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে 38টি কার্টুন ভর্তি 6080 বোতল কফ সিরাপ এসকপ উদ্ধার করে কদমতলা থানার পুলিশ। সাথে গাড়ি চালক রজয় নাথকে আটক করে পুলিশ। পুলিশ জানায় মিনি ট্রাকটি নেসলে কোম্পানির বিভিন্ন খাদ্য সামগ্রী বোঝাই করে অসম থেকে খোয়াইয়ের উদ্দেশ্যে আসছিল। গাড়িতে থাকা নেসলের খাদ্য সামগ্রীর কার্টুনের নিচে মজুত রাখা ছিল কফ সিরাপের বোতলগুলি। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক রাজীব সূত্রধর, কদমতলা থানার ওসি পার্থ চক্রবর্তী সহ বিশাল পুলিশ বাহিনী। পরে উদ্ধার হওয়া কফ সিরাপ সহ কার্টুনগুলো আগরতলা নিয়ে আসার জন্য রওনা হয়। সে আরো জানায় গাড়ির মালিক মুন্না পালের বাড়ি ধর্মনগর থানাধীন রাগনা এলাকায়। ফেন্সিডিল না কিতা কইতে না কইছে মাল হইব 18-19 কার্টন মাল হইব বইদের উপর পাইয়া মাল দিছে রাত্রেবেলা উড়াই দিছে। কে উঠাই দিছে? মালিকা কইছে আমার কোন করি এখান থেকে ম্যাজিক গাড়ি লিয়ে আইছে, তারা আছে 2-3 জন, আমরা 2 জন পরে গাড়িতে মধ্যে উঠা নিছে। কে গাড়ির মালিক? গাড়ির মালিকা কইছে। গাড়ির মালিকের কি নাম? মুন্না পাল। কোনানে বাড়ি? রাগনা, ধর্মনগর রাগনা। কত কার্টন মাল আনেছে? মাল তো 19 কার্টন হয়ে যাচ্ছে। 19 কার্টন। কোথায় যাবে এই মাল? আগরতলা যাইব কইছে। এদিকে পুলিশি তল্লাশির সময় মিনি ট্রাকটিতে থাকা ভানু দেবনাথ নামে অপর সহচালক পালিয়ে যায় বলে জানায় গাড়ি চালক। এই ধরনের অভিযান আগামী দিনে জারি থাকবে বলেও জানায় কদমতলা থানার ওসি। এদিক থেকে যেগুলি যায় সেগুলোকে চেকিং করি, ওদিক থেকে যেগুলি আসে ওগুলোকে চেকিং করি। আজ সকালে আমাদের স্টাফ টিএসআর পার্সোনাল সহ যখন একটা গাড়িকে তল্লাশি করে ওটার মধ্যে প্রচুর পরিমাণে এটা 6080 বোতল এসকাফ সিরাপ পাওয়া গেছে, যার বাজার মূল্য 6 লাখ টাকার উপরে। গাড়িটার নাম্বার হচ্ছে TR 051673। গাড়িটাকে আটক করেছি, চালককে আটক করেছি। কি গাড়ি স্যার এটা? এটা 1109। স্যার কতটি কার্টুনের মাল ছিল? 38টি কার্টুন। কোথা থেকে আসছিল গাড়িটি? এটা এখনো বলা যাচ্ছে না, কারণ এটা তো অনেক বড় এরিয়া। মানে আসাম থেকে আসছে? টুয়ার্ডস ওই সাইড থেকেই। চোরাইবাড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাপুর। ফের রাতের অন্ধকারে সমাজদ্রোহীর একটি টং ভেঙে গুড়িয়ে দিয়ে সর্বশান্ত করল এক ক্ষুদে ব্যবসায়ীকে। ঘটনা বিশাখাগড় রেল স্টেশনে। এর প্রেক্ষিতে রেল স্টেশনে পুলিশ পহরার দাবি জানিয়েছে স্থানীয়রা।
রাতের আধারে একটি টং দোকান ভেঙে দিল একদল দুষ্কৃতী। ঘটনা সোমবার রাতে বিশালগড় রেল স্টেশন এলাকায়। প্রাপ্ত খবরে জানা যায়, এলাকার জনৈক ক্ষুদ্র ব্যবসায়ী মিন্টু প্রসাদ দেব বিগত প্রায় 1.5 বছর যাবৎ বিশালগড় রেল স্টেশনে ছোট একটি টং দোকান দিয়ে ব্যবসা করছেন। দোকানটিতে তিনি চা, পান, সিগারেট বিক্রি করেন। কিন্তু কয়েকদিন পরপরই এই টং দোকানটি ভেঙে গুড়িয়ে দেয় সমাজদ্রোহীরা। অভিযোগ দোকানি মিন্টু প্রসাদ দেবের। এই টং দোকানটির থেকে যা কিছু আয় তা দিয়েই ওনার 5 সদস্যের একটি পরিবার চলে বলে জানান দোকানির অভিযোগ, প্রতিদিন সন্ধ্যা ঘনিয়ে এলে একদল নেশা কারবারি ও সমাজদ্রোহী রেল স্টেশন চত্বরে এসে আসর জমায়। চলে মধ্যরাত পর্যন্ত এই আসর। মদমত্ত ও নেশাসক্ত হয়ে বিভিন্ন সময়ে রেল স্টেশনের সরকারি সম্পত্তি ধ্বংস করে বলেও অভিযোগ ক্ষুদ্র ব্যবসায়ী মিন্টু বাবুর। তিনি এও জানান, স্টেশনটিতে নেই কোনো রেল পুলিশ ও সিকিউরিটি গার্ডের ব্যবস্থা। মিন্টু বাবু ওনার দোকান ভাঙার বিষয়টি বিশালগড় থানায় অভিযোগ জানান, কিন্তু থানার পক্ষ থেকে তিনি কোনো সদুত্তর পাননি বলে জানান। তো আপনাদের এই রেল স্টেশনে, বিশালগড় রেল স্টেশনে কি কোনো পুলিশ বা সিকিউরিটি আছে? না, বিশালগড় রেল স্টেশনে কোনো পুলিশ সিকিউরিটি নাই। মাঝে মধ্যে থানা থেকে আসলে কয়েকদিন ভালোই নিরাল দেখা যায়, আবার পরে আবার ওই রকমই হয়। আপনি কি বিষয়টা কিনা বা কারোর সন্দেহ হয় কিনা ওইটা বলছে থানার দারোগা। তো আপনি এখন কি চাইছেন? এগুলি লোক আসে, আইয়া লাইট টাইটও অনেক সময় ভাঙা পাওয়া যায়। স্থানীয়দের বক্তব্য, এর আগেও পুলিশ এই রেল স্টেশন থেকে বিভিন্ন নেশা সামগ্রী সহ বহু নেশাসক্তকে আটক করেছে। কিছুদিন ভালো কাটলেও ফের শুরু হয়ে যায় নেশাখোর সমাজদ্রোহীদের তাণ্ডব। আর এদের তাণ্ডবে অতিষ্ঠ রেল স্টেশন সংলগ্ন স্থানে বসবাসকারীরা। রেল স্টেশনে কোনো পুলিশি ব্যবস্থা না থাকার কারণে সমাজদ্রোহীদের এতটা বাড়বাড়ন্ত বলে অভিযোগ স্থানীয়দের। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বল। মাথায় তুবড়ি বাজি পুরানো ঘটনায় মৃত শুকুগড়ের শোকার্ত পরিবারকে 5,000 টাকা আর্থিক সাহায্য করেছে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি। পাশাপাশি মৃতের পরিবারে একজনকে সরকারি চাকরি প্রদান এবং ঘটনায় জড়িত অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি। গত 7 নভেম্বর এয়ারপোর্ট থানাধীন দুর্জয়নগরে মানুষরূপী একদল জানোয়ার মহাকরণের গ্রুপ ডি কর্মী শুকুগৌড়ের কাছে দীপাবলির আনন্দ ফুর্তি করার জন্য কিছু টাকা দাবি করে শুকুগৌড় সেই টাকা দিতে অক্ষমতা প্রকাশ করায় মানুষরূপী হাইনার দল শুকুর মাথায় তুবড়ি বাজি রেখে ফাটালো। এই ঘটনায় গুরুতরভাবে আহত হন শুকুগৌড়। সম্প্রতি জিবি হাসপাতালে শুকুগৌড়ের মৃত্যু হয়। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি। মঙ্গলবার সমিতির কার্যালয়ে আহত এক সাংবাদিক সম্মেলনে টিইসিসির সম্পাদক অসীম পাল এই ঘটনার নিন্দা জানান। তিনি জানান, টিইসিসির পক্ষ থেকে শুকুগৌড়ের শোকার্ত পরিবারের হাতে 5,000 টাকা তুলে দেওয়া হয়েছে। শোকার্ত পরিবারের একজনকে সরকারি চাকরি প্রদানের দাবিও জানান 2 হগপপন্থী কর্মচারী নেতা অসীম পাল। পাশাপাশি এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানেরও দাবি জানিয়েছেন শ্রী পাল। সমন্বয় কমিটি এসবি রোডকে ভালোবাসে, পছন্দ করে, আস্থা রাখে। আমরা কারো কাছে এখনো হাত পাতিনি। আমরা আমাদের যা কিছু হাতে আছে তার উপর নির্ভর করে সামান্য 5,000 টাকা এই পরিবারকে দিয়েছি। এটা মোটেই এই সময়ের পক্ষে তার পরিবারের জন্য মোটেই যথেষ্ট না। এটা তন্ডুলের ভিক্ষা দেওয়ার মতো। আমরা তবু আমাদের মনের আকুতি আমরা মাত্র 5,000 টাকা দিয়েছি। গোষ্ঠী সংগঠন তার যতটা সামর্থ্য তারাও চেষ্টা করবে। আর ইমিডিয়েটলি একটি চাকরির ব্যবস্থা করা হোক এবং আমাদের দাবি থাকবে এই মহাকরণেই তাদেরকে চাকরি দিতে হবে। আমরা দাবি পরিবারের বিচার পাওয়ার ক্ষেত্রে এবং তার পারিবারিক ক্ষেত্রে আর্থিক, সামাজিক, প্রশাসনিক, বিচার বিভাগীয় সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করুক। এটা আমাদের দাবি। এদিন শুকুগৌড়ের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মহাকরণের 2 হগপপন্থী গ্রুপ ডি কর্মচারী সংগঠনও। তারাও শুকুগৌড়ের পরিবারকে আর্থিক সাহায্য করবে বলে জানা গেছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল।
দায়িত্ব নিয়ে মঙ্গলবার থেকে কাজ শুরু করলেন আগরতলা পৌর নিগমের 35 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ডালিয়া সিংহ। এদিন প্রথমবারের মতো ওয়ার্ড অফিস গেলে নবনির্বাচিত কাউন্সিলরকে স্বাগত জানান এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তুষারকান্তি ভট্টাচার্য। স্থানীয় বিজেপি নেতা আশিস পাল সহ এলাকার বিভিন্ন অংশের জনগণ। এতে নবনির্বাচিত বিজেপি কাউন্সিলর ডালিয়া সিংহ জানান, এলাকার জনগণের বঞ্চনার অবসান ঘটাতে তিনি তৎপর হবেন। সরকারের বিকাশমুখী পরিকল্পনাগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন তিনি। আজকের দিনে আমার খুবই আনন্দ লাগছে, কারণ মানুষের পথ চলার একটা দিক থাকে যে আমি মানুষের সেবা করব। মানুষ যে বঞ্চিত হয়েছেন, বঞ্চিত মানুষগুলোকে আমি কাছে নিয়ে আসব। কেন তারা বঞ্চিত হয়েছেন তাদের কাছে আমি বার্তা নিয়ে যাব। ওদের বঞ্চনার যে কষ্ট জ্বালা সেটা উদ্ধার করার জন্য আমি আমার সমস্ত দায়িত্ব এবং আমার ব্যক্তিগতভাবে এবং আমার রাজ্যের যে বিকাশমুখী দিক সেই দিকটাকে সুগম করার জন্য আমি প্রত্যেকের কাছে বার্তা নিয়ে যাব। প্রত্যেকের সুখ শান্তির কীভাবে ওনারা আমাদের সরকারি সব সাহায্যগুলো পান সেই দিকটা আমি বিশেষ করে দেখব। রাজ্যবাসীর প্রতি সেবামূলক পরিষেবা প্রদানের উল্লেখযোগ্য অবদানের জন্য রাজ্যের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে রাজ্যের বিশিষ্ট চিকিৎসক পদ্মশ্রী ডক্টর রথিন দত্তকে সম্মাননা প্রদান করা হয়। মঙ্গলবার সুকান্ত একাডেমিতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশিষ্ট চিকিৎসক পদ্মশ্রী ডক্টর রথিন দত্তকে এই সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে ডক্টর রথিন দত্ত ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন, বিধায়ক আশিস সাহা, সুশান্ত চৌধুরী, স্বাস্থ্য অধিকর্তা জে কে দেববর্মা প্রমুখ। প্রদত্ত সম্মাননা গ্রহণ করে বক্তৃতা দিতে গিয়ে ডক্টর রথিন দত্ত আবেগপ্রবণ ভাষায় বলেন, স্কুল থেকে পাশ করে বেরিয়ে গেছে। আমার বাবা ছিলেন উমাকান্ত ফার্স্ট ব্যাচ, উনি তো ফার্স্ট বয় ছিলেন, সেই জন্য ওনাকে একটা স্কলারশিপ দিয়ে মহারাজা শিলচরে পাঠিয়ে দেন। সেখান থেকে তিনি আইএ মেট্রিক এবং আইএসসি পাশ করেন, তারপর ডাক্তার করেন। আমি খালি দুঃখের সঙ্গে জানাই, আমাকে প্রায় বহিরাগত বলা হতো। একজন চিফ মিনিস্টার আমাকে বলেছিলেন, আপনি বহিরাগত, আমি থাকতে পারবেন না, চলে যান, আমাদের ছেলেরা চিকিৎসা করবে। আমি স্যার কিছু মনে করবেন না, আমি যদি বহিরাগত হয় তাহলে ত্রিপুরার সবাই বহিরাগত, আমি বহিরাগত না। যা ওটা বেশি দিন টেকেনি, কিন্তু আমি ত্রিপুরার মানুষকে বড় ভালোবাসি। ত্রিপুরার মানুষ আমাকে, আমি শুনেছি আমাকে খুবই ভালোবাসে। এই ভালোবাসার জন্য আমি রয়ে গেছিলাম। আমি অনেক সুযোগ পেয়েছি বাইরে যাওয়ার, বিদেশে যাওয়া, বিদেশে যাওয়া, কিন্তু ত্রিপুরা ছেড়ে যাইনি। কিন্তু যখন ত্রিপুরা ছেড়ে তখন খুব দুঃখ নিয়ে ছেড়েছিলাম, তো সেই দুঃখ আজকে মিটে গেল। সীমান্তে কর্মরত বিএসএফ জওয়ানদের তৎপরতায় বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে মঙ্গলবার অল্পতে রক্ষা পেল কুমারঘাটের আমজাদনগর সীমান্ত এলাকায়। এদিন সকাল 11টা নাগাদ আমজাদনগরের কাটা তারের 4 নম্বর গেটের ওপারে মারাক মিয়ার বাড়ির খড়ের গোলায় আগুন লাগে। খবর পেয়ে বিএসএফ জওয়ানরা গেট খুলে দেন এবং আগুন নিয়ন্ত্রণে আনতে ঝাঁপিয়ে পড়েন। ছুটে আসেন স্থানীয় জনগণ। খবর পেয়ে ছুটে আসে দমকল কর্মীরাও, তবে বিএসএফ জওয়ানদের তৎপরতায় এদিন আগুন ছড়াতে পারেনি। আগুন নিয়ন্ত্রণে আনতে পারা না গেলেও আমজাদনগরের বিশাল এলাকার বাড়িঘর পুড়ে খাক হয়ে যেত। বিএসএফ জওয়ানদের তৎপরতায় ভূয়সী প্রশংসা করেন স্থানীয় গ্রামবাসীরা। আপনারা দেখছেন কি বিএস, আমরা আছি বিএসএফ এবং সেনাবাহিনীরা এটা উদ্ধার করতেছে। গেটও খুলে দিছি, মানে এরা খুব তাড়াতাড়ি। এখন আমরা গেটে আসার সাথে আমার বিবি ডাক দিছি, কত তাড়াতাড়ি আগুন লাগবে। এখন তাড়াতাড়ি ম্যাডাম বিএসএফ যারা ছিল তারা সেকেন্ডে গেট খুলে দিছে। বিএসএফ এর সাহায্য বেশি করছে, বিএসএফ এর সাহায্য তো না করতে পারে। বিএসএফ এর বেশি পরিশ্রম করছে, এরা গেট খুলে দিয়েছে, সবাই উঠছে। বিএসএফ এর ক্যাম্পেটন বাদি কাটি সব আনছে। তারা যদি না আসতো তাহলে এটা বিবেকেও কষ্ট হতো।
এই আগুনটা। ফায়ার সার্ভিসে কে খবর দিছে? ফায়ার সার্ভিসে বিএসএফ খবর দিছে। রাজ্যের স্বাস্থ্য বিপ্লবী নমুনা রোগীর পরিচরেরা ওষুধ কেনার জন্য প্রেসক্রিপশন হাতে লাইন দিয়ে রয়েছেন, অথচ কাউন্টারে কোনো স্বাস্থ্যকর্মী দেখা নেই। মঙ্গলবার এমন কাণ্ড ঘটল শান্তির বাজার জেলা হাসপাতালে। খবর নিয়ে জানা গেছে মেডিসিনের কাউন্টারের জন্য স্বাস্থ্য দপ্তর থেকে 3 জন কর্মী নিয়োগ করা হয়েছে। এদিন ঘটনার খবর পেয়ে সাংবাদিকরা খবর সংগ্রহের জন্য হাসপাতালে ছুটে যান এবং সাংবাদিকরা খবরের ছবি যখন সংগ্রহ করছিলেন তখন চোরের মায়ের বড় গলার মতোই এক স্বাস্থ্যকর্মীকে বলতে শোনা যায়, সাংবাদিকরা ছবি তুললে তাদের কিছুই যায় আসে না। পরিচিত ও স্বাস্থ্যকর্মীর নাম এখনই প্রকাশ করা সম্ভব না হলেও ওনার যে বুকের পাঠা রয়েছে তা কিন্তু বলাই বাহুল্য। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 2 নম্বর হলে মঙ্গলবার অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী ছাত্রছাত্রীদের মধ্যে ডাক্তার বি.আর. আম্বেদকরের স্বর্ণপদক এবং মেধা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গদের মধ্যে বিদ্যাসাগর সমাজ সংস্কৃতি পুরস্কার প্রদান করা হলো। অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দপ্তর এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজক। এক অনুষ্ঠানের মাধ্যমে মঙ্গলবার অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে ডক্টর বি.আর. আম্বেদকর স্মৃতি স্বর্ণপদক এবং মেধা পুরস্কার প্রদান করা হলো। পাশাপাশি অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের বিদ্যাসাগর সমাজ সংস্কৃতি পুরস্কারও প্রদান করা হলো। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 2 নম্বর হলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীর কল্যাণ দপ্তর এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে। রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। বিধায়ক আশিস কুমার সাহা অনুষ্ঠানে সম্মানিত অতিথির আসন অলঙ্করণ করলেন। এছাড়া দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রদীপ জ্বালিয়ে অতিথিবৃন্দ অনুষ্ঠানের সূচনা করেন। আর যতক্ষণ পর্যন্ত আগামী প্রজন্ম প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে না পারে তবে রাজ্যের সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানালেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। আমরা শিক্ষাক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দিচ্ছি রাজ্যে। শিক্ষাক্ষেত্রে আমরা বর্তমানে রাজ্য পিছিয়ে আছি জাতীয় স্তর থেকে, এবং আমরা মনে করি যতক্ষণ পর্যন্ত রাজ্যের মানুষ বা আগামী প্রজন্ম তারা যদি প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে না পারে তাহলে রাজ্যের সার্বিক উন্নয়ন কিংবা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সম্ভব নয়। এদিনের এই অনুষ্ঠানে 3 জনকে বিদ্যাসাগর সংস্কৃতি পুরস্কার, 12 জনকে ডক্টর বি.আর. আম্বেদকর স্বর্ণপদক প্রদান করা হয় এবং 31 জন ছাত্রছাত্রীকে বি.আর. আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার প্রদান করা হয়। সর্বোপরি এই অনুষ্ঠানকে ঘিরে সংশ্লিষ্ট সাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ ও সাড়া লক্ষ্য করা গেছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। আগামী শনিবার 26 জানুয়ারি তথা ভারতের প্রজাতন্ত্র দিবস দিনটি পালনের লক্ষ্যে রাজ্য প্রস্তুতি চলছে। এর অঙ্গ হিসেবে পোস্ট অফিস চৌমুহনীস্থিত আয়ারল্যান্ডের ট্যাঙ্ক রাঙিয়ে তোলার কাজ চলছে। 26 জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। আগামী শনিবার ভারতের প্রজাতন্ত্র দিবস দ্বার প্রান্তে। তাই বর্তমানে গোটা রাজ্য জুড়েই প্রজাতন্ত্র দিবস পালনের ব্যাপক প্রস্তুতি চলছে। আর স্বাধীনতা সংগ্রাম, প্রজাতন্ত্র দিবস, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এমন সব ঘটনার সঙ্গে আগরতলার পোস্ট অফিস চৌমুহনীস্থিত আয়ারল্যান্ডের ট্যাঙ্কের একটা স্মৃতি এবং ঐতিহ্য সদা বিরাজমান। ভারতের সার্বভৌমত্বের আবেগের সঙ্গে এই ট্যাঙ্কের একটা বিশেষ ভূমিকা রয়েছে। এই আয়ারল্যান্ডে রয়েছে বীর শহীদ যোদ্ধাদের স্মৃতিসৌধ। প্রতিটি ঐতিহাসিক দিনেই এই আয়ারল্যান্ডের স্মৃতিসৌধে বিশিষ্টরা শ্রদ্ধা জ্ঞাপন করেন। প্রজাতন্ত্র দিবসও এর কোনো ব্যতিক্রম হয় না। সুতরাং আসন্ন প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে বর্তমানে পোস্ট অফিস চৌমুহনীস্থিত আয়ারল্যান্ড ঝাড়পোছ চলছে আয়ারল্যান্ড সংশ্লিষ্ট ট্যাঙ্ক রাঙিয়ে তোলার কাজ। শ্রমিকদের এতে ব্যস্ততার অন্ত নেই। কৌতূহলীদের মনে নানা প্রশ্ন। আসলে পুরোটাই আগামী শনিবার ভারতের প্রজাতন্ত্র দিবস পালনের প্রস্তুতি। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। দক্ষিণ জেলার প্রতিছড়ি এডিসি ভিলেজে নবনির্মিত অখিল মুরা সিং স্মৃতি স্পোর্টস কমপ্লেক্স এবং প্রতিছড়ি কালচারাল একাডেমি আনুষ্ঠানিক উদ্বোধন হলো সোমবার। এক অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করেন এডিসি মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা। অবশেষে দক্ষিণ জেলার প্রতিছড়ি এডিসি ভিলেজবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূর্ণ হলো।
মঙ্গলবার পতিছড়ি এডিসি ভিলেজে নবনির্মিত অখিল মোরাসঙ্গী স্পোর্টস কমপ্লেক্স ও পতিছড়ি কালচারাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন হল। উদ্বোধন করলেন এডিসি মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা। অনুষ্ঠানে সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, এডিসির তথ্য সংস্কৃতি ও যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের নির্বাহী সদস্য পরীক্ষিত মোরাসিং প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধকের ভাষণে মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা নিজ ভাষণে বলেন, সমস্ত জাতীয় সংগঠন তালিমানাতে খেলাধুলা থেকে আরম্ভ করেন, ফুটবল থেকে আরম্ভ করেন, যাদের পথ একটা সমাজ, একটা জাতি, একটা দেশ রাজ্য এডিসি এলাকায় সম্পূর্ণ যথাযথ ব্যবহার খাইনি কাকায় এমন যে এডিসি নিয়ে ফান্ত অব একেবারে যথেষ্ট এমন এভাবে এডিসি সংবিধান পরিবর্তন করে এডিসি ক্ষমতা তাই বলান মানে দরকার। এই উদ্বোধন উপলক্ষে নতুন স্পোর্টস কমপ্লেক্সে এদিন একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে জম্পুজলা একাদশ ও কিল্লা একাদশ পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে। তবে প্রীতি ম্যাচটি গোলশূন্যভাবে অমীমাংসিত হয়েছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবুল। সিপাহীজলা জেলা প্রশাসন এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে ওএনজিসির সহায়তায় সুরামুড়া দুদিন ব্যাপী জেলা ভিত্তিক দিব্যাঙ্গদের নিয়ে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা শেষ হল। মঙ্গলবার সমাপ্তি অনুষ্ঠানে পুরস্কার বিতরণ সহ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী শান্তনা চাকমা, সিপাহীজলা জেলা শাসক ভ্রামণীত কর, সুরামুড়া মহকুমা শাসক সাজু ওয়াহিদ, পুর পরিষদ চেয়ারম্যান উত্তম দাস প্রমুখ। দিব্যাঙ্গ শিল্পীরা এই দিন একটি নৃত্যানুষ্ঠানও পরিবেশনা করে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শান্তনা চাকমা বলেন, আমাদের প্রত্যেকটা জায়গাতে হওয়া দরকার, শুধু এই ডিস্ট্রিক্টে নয়, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে হওয়া দরকার, ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জায়গাতে হওয়া দরকার। তার জন্য আজকে আমাদের বর্তমান সরকার সকলের সঙ্গে সমাদা বজায় রেখে আমাদের দিব্যাঞ্চল ভাই বোনেরা যাতে এগিয়ে যেতে পারে সেই দিকে আমাদের সরকার গুরুত্ব দিচ্ছে। আপনারা জানেন যে ইদানিং আমাদের দিব্যাঞ্চল ভাই বোনদের জন্য জবের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে তাদের রিজার্ভেশন পরিবর্তন করা হয়েছে। আপনারা জানেন যে তাদের বিভিন্ন জায়গাতে তারা অফিসে বিভিন্ন জায়গাতে তাদের যেতে হয়, বিভিন্ন কাজের জন্য তাদের যেতে হয়, তার জন্য অনেকে সিঁড়ি থেকে যেতে প্রবলেম হয়। মলয়নগরে জয়হিন্দ এলাকায় বিপুল ঘোষের বাড়ির সামনে দুর্বৃত্তরা বোমা ফাটালো। ঘটনা সোমবার গভীর রাতে এলাকায় আতঙ্কের পরিবেশ। পুলিশ ঘটনার তথাকথিত তদন্তে নেমেছে। মলয়নগরে মঙ্গলবার সকালে তথা বর্তমানে আতঙ্কগ্রস্ত পরিবেশ কায়েম হয়েছে। এক বোমাবাজির কারণে কার্যত এই আতঙ্কের পরিবেশ। মলয়নগরের জয়হিন্দ ক্লাব এলাকায় বিপুল ঘোষের বাড়ির সামনে দুষ্কৃতীরা বোমা নিক্ষেপ করল। ঘটনা সোমবার গভীর রাতে। আর ঢুকতে না পারায় দুর্বৃত্তরা বাড়ির সামনেই এই বোমা ফাটালো বলে নিজ প্রতিক্রিয়া জানালেন সংশ্লিষ্ট বাড়ির মালিক বিপুল ঘোষ। আওয়াজ পাইছি, আওয়াজ এত বড় আওয়াজ যে আমার বাড়ির সামনে আওয়াজ আমি তো বুঝতে পারছি না। ভাবছি আশেপাশে কোন কোনো হয়েছে, আমি দৌড়ে দাঁড়িয়েছি না। সকালবেলা উঠতেছে আমি একটা গ্লাস ভাঙছি, আমি শুনতে পাইছি। ভাবছি বালফাটি ডিল দিছি পরে আমরা বালকনি ভাঙে গেছি। সকালবেলা উঠতেছে, দুর্বল উঠতে আসে, আমি আবার সুইচ দিয়ে লাইট জ্বলে, কিন্তু এই শব্দটা কানে অত বড় বিকট শব্দ, কিন্তু একটা কাজ করছে লাস্টে শুনতে পাইছি। আমি এবারে কুইটা খুঁজতে পাইছি না, আমি এদিকটা খুঁজে গেলাম, ওদিকটা লোক দেখছি, লোক দেখছে ওদিকে ভাবছে। এরপরে গেলা হয়েছে, পরে লোক তো বুঝছে, বুঝতে পরে বাড়ি বাড়িছি। তখনকে দেখছি যে গেছে আমাদের এই অবস্থা, আছে ক্লাস এরপরে এলাকা প্রধানটা খবর দিলাম, চিত্রটা খবর দিলাম, ক্লাব সদস্য কিছু আছে তারা খবর দিলাম, পড়াশোনা পুলিশও আইনি। তারা কি পুলিশে দেখতে আসে। উল্লেখ্য, গত কিছুদিন আগে এই বিপুল বাবুকে এক দুর্বৃত্ত মারধর করে। এ ব্যাপারে মলয়নগর থানায় মামলাও করা হয়, কিন্তু কোনো লাভ হয়নি। এমনকি বিপুল ঘোষকে মারধরের ঘটনায় মূল অভিযুক্ত মৃন্ময় দাস সৌরভী পিনাকি বুক চিতিয়ে ঘুরছে বলে নিজ প্রতিক্রিয়া জানালেন আশঙ্কিত এলাকার যুবক। এমনকি এ ব্যাপারে পুলিশের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন উঠেছে বলে জানান। কয়েকদিন আগে বিপুল ঘোষের লোক একটা ক্লাবের মাঠে একটা অপ্রীতিকর একটা ঘটনা হয়েছে, তাই খুব মারধর করা হয়েছে। কে কারা মারছে? এইখানে লোকালেই
কি কারণে মারছিল ওনারা? কি কারণ তো তারাই কইতে পারবো। তার ব্যাপারে কোনো থানায় মামলা করা হয়েছিল? হ্যাঁ, থানাতে এফআইআর তো করা হয়েছে। কারো অ্যারেস্ট করা হয়েছে না এখন পর্যন্ত? এখন অব্দি তো অ্যারেস্ট হয়েছে বলে আমরা খবর পাচ্ছি না। আজকে 10 দিন অতিক্রান্ত হইল, এখন অব্দি কোনো পুলিশের ভূমিকা সম্বন্ধে একটু প্রশ্ন চিহ্ন তো দেখা দিতেছে এখানে। কার উদ্দেশ্যে মারা হতে পারে মনে করেন? যে ঘটনা করছে খুলে একরকম কইলে চলে, যেটা হিন্দি সিনেমার মাফিয়ার মতন চলতেছে। ওনার নামটা যদি আপনারা বলেন। কার যে ঘটনাটা করছে এর নাম হচ্ছে নির্ণয় দাস, ডাকনাম পিনাকি। মঙ্গলবার সকালে মলয়নগর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে তথাকথিত তদন্ত করে ফিরে গেছে। যাই হোক, ঘটনার বর্তমানে গোটা মলয়নগর এলাকায় আতঙ্কের পরিবেশ কায়েম হয়েছে, সাধারণের মধ্যে চাঞ্চল্য। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। মঙ্গলবার সুকান্ত একাডেমিতে রাজ্যভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত। জাতীয় ভোটার দিবস পালনের কর্মসূচি অঙ্গ হিসেবে রাজ্যের নির্বাচন দপ্তর এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। আগামী 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস দিনটি পালনে রাজ্যের নির্বাচন দফতর নানা কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচি পালনের অঙ্গ হিসেবে মঙ্গলবার সুকান্ত একাডেমিতে আন্তঃ কলেজ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন কলেজ পড়ুয়ারা এদিন এই কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। কার্যত রাজ্যের তরুণ ভোটারদের সচেতন করতেই এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্য নির্বাচন দপ্তরের ডেপুটি সিইও। আজকের কলেজ ইন্টার কলেজ কুইজ কম্পিটিশন হচ্ছে স্টেট লেভেলে। এটা অফিস অফ দ্য চিফ ইলেকট্রাল অফিসারের তরফ থেকে আয়োজন করা হচ্ছে অ্যাজ এ পার্ট অফ দ্য সেলিব্রেশন অফ ন্যাশনাল ভোটার্স ডে, যেটা 25শে জানুয়ারি প্রত্যেক বছর পালন করে থাকা হয়। সেটার অঙ্গ হিসেবে আমাদের আজকের কুইজ প্রোগ্রাম এই কলেজ লেভেলে। এটা টু ক্রিয়েট অ্যাওয়ারনেস সবার মধ্যে, যে সবাই যাতে ওনাদের নামটা ভোটার লিস্টে নথিভুক্ত করে 18 বছর বয়স হলে, এবং কারো কোনো প্রলোভনে প্রলুব্ধ না হয়ে গেল ভোট দান করতে পারে, ইত্যাদি অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য আমাদের এই কুইজ প্রোগ্রাম। সচেতনতামূলক হলেও এদিনের এই কুইজ প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন কলেজ পড়ুয়া ছেলে মেয়েরা কিন্তু অধিক আগ্রহের সঙ্গে অংশগ্রহণ করল। এতে এদিন সুকান্ত একাডেমিতে একটা প্রতিযোগিতামূলক উৎসব পরিবেশ পরিলক্ষিত। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। তেলিয়ামুড়া বিবেকানন্দ দ্বাদশ বিদ্যালয়ে স্বামীজির জন্মদিবস পালন অনুষ্ঠানে পরিসমাপ্তি ঘটল। সোমবার বিদ্যালয়ের সমাপ্তি অনুষ্ঠানের মাধ্যমে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন সম্পন্ন হল। প্রতি বছরের মতো এবছরও তেলিয়ামুড়া স্থিত বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে স্বামীজির জন্মদিন পালনের ব্যাপক আয়োজন করেছে। গত 12 জানুয়ারি থেকে এই জন্মদিন পালন শুরু হয়, আর সোমবার ছিল বিদ্যালয়ে বিবেকানন্দের জন্মদিন পালনের সমাপ্তি অনুষ্ঠান। আর এই সমাপ্তি অনুষ্ঠানের মাধ্যমেই স্বামীজির জন্মদিন পালন সম্পন্ন হল। সমাপ্তি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। মোমবাতি জ্বালিয়ে সমাপ্তি অনুষ্ঠানের সূচনা করেন কল্যাণী রায়। এই সমাপ্তি অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র মিলন মঞ্চের উদ্যোগে বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীদের মেধাবৃত্তি পুরস্কার প্রদান করা হয়। শুধু তাই নয়, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, প্রাক্তন শিক্ষিকার দান করা অর্থেও মেধাবী ছাত্রছাত্রীদের মেধাবৃত্তি পুরস্কার প্রদান করা হয়। নিজ ভাষণে এই উদ্যোগে ভূয়সী প্রশংসা করলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। আমি পেয়েছি যে প্রাক্তন ছাত্র মিলন মঞ্চ তারা যে মেধাবৃত্তি পুরস্কার দিচ্ছেন সেটা জেনে আমি সত্যি অভিভূত হয়েছি। আমি শ্রদ্ধা জানাই, আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় শ্রদ্ধেয় নিত্যানন্দ দেব মহাশয় এবং আমারই দিদিমণি, আমাদের লক্ষ্মী দিদিমণি, যিনি তেলিয়ামুড়া হায়ার সেকেন্ডারি স্কুলে চাকরি করতেন। সম্ভবত ওনারও একটা ভূমিকা রয়েছে এখানে। তারা যে উদ্যোগটা নিয়ে এখন অব্দি মেধাবৃত্তি পুরস্কার চালু রেখেছেন, তার যেমনি ছাত্রছাত্রীদেরকে আরো ভালো করে নিজেদের মেধা অন্বেষণের যে আকাঙ্ক্ষা সেটাকে আরো বেশি মাত্রায় জাগিয়ে তুলবে মেধাবৃত্তি পুরস্কার। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালন কমিটির সম্পাদক, তেলিয়ামুড়া পুর পরিষদের নবনির্বাচিত পারিষদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অনুষ্ঠানকে ঘিরে বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে অভূতপূর্ব সাড়া লক্ষ্য করা গেছে।
নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হাল্লাবুল। শেষ করার আগে আরো একবার শিরোনাম। চুক লাগাও চুমুক আসল লিচুর মজা এবার জমুক ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর রসে টই টম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ। নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে অধ্যাদেশ জারি করল, এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করা হবে। সাংবাদিক সম্মেলনে জানালেন এটিটিএফ সুপ্রিমো রঞ্জিত দেববর্মা। রাজ্যবাসীর প্রতি সেবামূলক পরিষেবা প্রদানে উল্লেখযোগ্য অবদানের জন্য রাজ্যের চিকিৎসক পদ্মশ্রী রথীন দত্তকে সম্মাননা প্রদান করল রাজ্য স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর। লোকসভায় আসন সমঝোতা নিয়ে শাসক জোটে জটের আশঙ্কা। ফটিকরায় কংগ্রেসের প্রতিবাদ সভাকে ঘিরে ব্যাপক সাড়া। বিএসএফের হাতে ধৃত রোহিঙ্গাদের 7 জন পুরুষকে জেল হেফাজত এবং 7 জন মহিলাকে জামিনের নির্দেশ দিল আদালত। এখন এ পর্যন্ত, ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হাল্লাবুল।